শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আমরা প্রতিদিনই নানান এইসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি, এইসব বিষয়ে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। তবে আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি একটু অন্যভাবে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন অতিথি। আমি শুরুতেই তার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। তিনি ব্যবসায়ী এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি রিজওয়ান রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনার সাথে আলোচনায় যাব, আপনার সাথে বেসরকারি খাত নিয়ে বিস্তর আলোচনা করব আজকে। তবে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে। আপনি জানেন যে দুদিন আগে এশিয়ান উন্নয়ন ব্যাংক থেকে একটি জিডিপির প্রবৃদ্ধির একটি প্রতিবেদন তারা ফোরকাস্ট প্রকাশ করেছে। সেখানে কিছু চ্যালেঞ্জের কথাও আসলে বলা হয়েছে। অর্থনীতিবিদরা কি বলছেন সেটি নিয়ে সেইটি নিয়ে আমাদের কাছে যে প্রতিবেদন আছে আমরা একটু সেটি দেখে আসতে চাই। দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার সহ নানা অনিয়মের কারণে অর্থনীতিতে ভঙ্গুরতা দেখা দেয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে। তবে 5 আগস্টে শেখ হাসিনার পতন হলেও পুরোপুরি গতি ফেরেনি দেশের অর্থনীতিতে। কেননা গত 1 দশকে প্রবৃদ্ধি নেমেছে সর্বনিম্নে, খেলাপি ঋণ রয়েছে শীর্ষ পর্যায়ে, মূল্যস্ফীতি কিছুটা কমলেও বাড়েনি ক্রয় ক্ষমতা, যদিও রেমিটেন্স রপ্তানি আয়ে কিছুটা আশার আলো দেখাচ্ছে। এমন বাস্তবতায় চলতি অর্থ বছরে জিডিপি 5% প্রবৃদ্ধির পূর্বাভাস দিল এশিয়ান উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটি বলছে চলতি অর্থ বছরে ভোগ্য ব্যয় বাড়বে। এছাড়া আসন্ন নির্বাচন সংক্রান্ত নানা ধরনের খরচের কারণেও ভোগ ব্যয় বাড়বে। আর 2026 অর্থ বছরের জন্য কিছু ঝুঁকি রয়ে গেছে বলেও মনে করে এডিবি। তবে সঠিক সময়ে নির্বাচন এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা গেলে 2025-26 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বাড়তে পারে বলে মত অর্থনীতিবিদদের। আমার এক্সপোর্ট ভালো, রেমিটেন্স ফর্মাল চ্যানেলে ভালো বা ওভারঅল প্রবৃদ্ধি আছে, সেটা কনজামশনকে করবে। কনজামশনকে হয়তো একটা নির্বাচনকে কেন্দ্র করেও কনজামশন বাড়বে। আর তৃতীয় হলো আমার এডিপি গত বছর এতই কম ছিল, এই বছর আমরা ধরেই নিতে পারি তার চেয়ে অন্তত একটু ভালো হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন প্রবৃদ্ধি টেকসই করতে হলে শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, বিনিয়োগ বান্ধব নীতি, সহজে ঋণ প্রাপ্তি, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা এবং রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে। আমাদের কন্ট্রোলে যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো যাতে এই বৃদ্ধির পথে বাধা হয়ে না দাঁড়ায়, ইকোনমির জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাজপথের স্থিতিশীলতা। এখানে মারামারি, কাটাকাটি এই ধরনের ঘটনা ঘটলে অর্থনীতি হোঁচট খায়। এছাড়া দেশের ব্যাংক খাতের দুর্বলতা রয়েছে। টেকসই প্রবৃদ্ধি অর্জনে এই খাতের সংস্কার জরুরি বলেও মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। রিজওয়ান রহমান, আমি সবশেষ ডক্টর জাহিদের একটি কথা সূত্র ধরে আপনার কাছে আলোচনায় যেতে চাই যে তিনি বললেন যে সবকিছুই সম্ভব যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকে। এই মুহূর্তে বেসরকারি খাত যে ধরনের সংকটের মধ্যে আছে, সেখান থেকে কি এটিকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন? আসলে আমরা, প্রশ্নের জন্য ধন্যবাদ, যেটা চেষ্টা করছি যে আমরা বিগত সময় থেকে কি শিক্ষা নিতে পারছি, সেখান থেকে আমরা উত্তরণের উপায় কি কি। কেন্দ্রীয় ব্যাংকের দিকে এখন বেশিরভাগ মানুষের বিশেষ করে প্রাইভেট সেক্টরের যে ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক এমানসিপেশন কিভাবে হবে, এটা কেন্দ্রীয় ব্যাংকই মোটামুটি নির্ধারণ করবে। I must say and I must appreciate that কেন্দ্রীয় ব্যাংক বর্তমান গভর্নর যেই সময় দায়িত্ব নিয়েছেন, আমাদের ইকোনমিক অবস্থা খুবই খারাপ ছিল, বলতে পারেন ভয়াবহ ছিল। কিছুদিন আগে পিআরআইয়ের একটা ইভেন্টে তাদের মুখ্য অর্থনীতিবিদ এবং ডক্টর ফরাশ উদ্দিন বলেছে যে আমরা বাংলাদেশ কতগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্ম দিয়েছে। এটা কত বড় একটা এক মানুষকে কীভাবে আখ্যায়িত করতে হয় এভাবে। ওই পারসেপশন থেকে যদি আপনি দেখেন যে এটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের সঠিক পলিসি ছিল, সঠিক অ্যাডমিনিস্ট্রেশন ছিল, কিন্তু তারা কি ইমপ্লিমেন্টেশন করেছে কিনা
তারা কি সেখানে রাজনীতিকরণ করেছে কিনা, এটা ব্যক্তির ক্ষেত্রে, এটা আসলে কোনো প্রতিষ্ঠানকে দোষ দিয়ে লাভ নেই। একটা ব্যক্তি যখন একটা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ফেলে, তো সেখানে আপনি যত পলিসি দেন, যত আইন থাকুক, সেটা মানবে কে? কেননা তার জবাবদিহিতা কার কাছে? যার কারণে আজকে আসছে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার কথা। বাংলাদেশ ব্যাংক একটা অ্যাক্ট করতে যাচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের প্রস্তাবনা আসছে। কিছু কিছু ক্ষেত্রে এটা আমি মনে করি যে অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। তবে আজকে আপনি যে আইনই করেন এবং যত কঠোরভাবে আপনি এটাকে আলোচনা সমালোচনা যেটাই করেন না কেন, সেই চেয়ারে কে বসে, সেই বাংলাদেশ ব্যাংকের চেয়ারে কে বসে, সেটাই তো আমার মূল ইস্যুটা। আপনি যত ভালোই একটা অ্যাক্ট করে দিয়ে যান, ধরুন আজকে ডক্টর আহসান মনসুর যেদিন চলে যাবেন, ওনার বিকল্প যদি আমরা বাংলাদেশে না থাকে, তাহলে তো এই অ্যাক্টের কোনো মানে হবে না। তার মানে হচ্ছে যে আপনাকে জবাবদিহিতাটা নিশ্চিত করতে হবে। এখন আমাদের সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে আমরা বিদেশে যেটা দেখি, প্রথম সারির দেশগুলোতে তারা কিন্তু তাদের জবাবদিহিতা পার্লামেন্টের কাছে, আমাদের হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের কাছে। আবার আমরা ব্যুরোক্রেসির দিকে চলে যাচ্ছে। আমি বলছি না ব্যুরোক্রেসিতে যাওয়াটা খারাপ, কিন্তু ব্যুরোক্রেসি যখন খুবই সহজে রাজনীতিকরণ হয়ে যায়, তখন এটা কেন্দ্রীয় ব্যাংকের জন্য খারাপ। তা আমরা মনে করি যে এমন একটা কাঠামো তৈরি করা উচিত যে যেখানে আপনার এই ইন্ডিপেন্ডেন্সটা সরাসরি পার্লামেন্টের উপরে তো কোনো বডি নেই। তো সেই পার্লামেন্টকে যদি আমরা কেন্দ্র করে যদি কোনো আইন করতে পারি এবং বাংলাদেশ ব্যাংককে কমপ্লিটলি সেপারেট করে ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ ব্যাংকের কাজটা কি? সে আমার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখবে, তার সে কন্ট্রাকশনারি নাকি এক্সপ্যানশনারি মনিটারি পলিসি ঠিক করবে, সেটা সে আলোচনা করে অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ বা সরকারের সাথে কথা বলে সেটা সে ঠিক করবে। এর বাইরে হচ্ছে আমাদের আর্থিক খাতের যে মনিটরিং, ভিজিলেন্স, এগুলো দেখে রাখা। এটার জন্য কিন্তু সেপারেট কোনো সচিবালয়ের কাছে রিপোর্ট করার প্রয়োজন হয় না। সেটার জন্য বাংলাদেশ ব্যাংকের যথেষ্ট জনবল আছে এবং তারা সেটা করতে পারে। তো আমি মনে করি যে এখানে খালি ইন্ডিপেন্ডেন্স দিলে হবে না, দ্য সিলেকশন অফ দ্য গভর্নর, এই যে প্রসেসটা, এটা তো আমরা অতীতে দেখেছি একচেটিয়া, মানে আমি চাইলাম অমুক গভর্নর হবে, বাস কথা শেষ। মানে এটা যেমন আপনার গভর্নর যাকে দিয়ে যা কিছু ইচ্ছা করানো যায়। আপনি যখন ওই ন্যাশনাল ইলেকশন চিফ ইলেকশন কমিশনার করেন, তখন ওই যে বিজ্ঞাপন করেন, তারপরে 4-5 জনের শর্ট লিস্ট হয়, সেই হয়, এই হয়, এবং বিভিন্ন সিভিল সোসাইটি থেকে শুরু করে সবাই মিলে এটার একটা সিলেকশন প্রসেস থাকে। একইভাবে আমি মনে করি গভর্নর এটা করা উচিত। আপনি ইউএস প্রেসিডেন্ট যেভাবে আপনার জাস্টিসদেরকে অ্যাপয়েন্ট করে বা আপনার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে অ্যাপয়েন্ট করে, তো একই পদ্ধতি কিন্তু আমরা করতে পারি, বাট সেখানে একটা ইনক্লুসিভ সিলেকশন প্রসেসের মাধ্যমে আসতে হবে। তাহলে অ্যাটলিস্ট জবাবদিহিতা একজনের ঘাড়ের উপরে পড়বে না, যে একজনের একচেটিয়া সিদ্ধান্ত, সেটা যেন না হয়। এটি তো আসলে ব্যাংকিং খাত নিয়ে আমরা আলোচনা করার অনেক কিছু আছে, আমরা করব, অবশ্যই করব, কিন্তু একটু জানতে চাচ্ছিলাম যেটি আসলে যে এই মুহূর্তে আমরা একটু দেখে আসতে চাই, আমাদের কাছে কিছু সংবাদ আছে আজকের দিনের পত্রিকার সংবাদগুলো, আসলে তারা কি কি বিষয়ে ব্যবসা বাণিজ্য, আমরা যদিও জানি যে এই মুহূর্তে পুজোর ছুটি চলছে, তারপরেও কিছু পত্রিকার সংবাদ আমরা দেখতে চাই যে দেউলিয়াতে ঠেকাতে 2000 কোটি টাকা, এটি একটি ব্যাংকিং খাত নিয়ে প্রশ্ন, যেখানে আসলে বিশেষায়িত ব্যাংকগুলোকে 2000 কোটি টাকা সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে, আপনি যেটি বলছিলেন। এর পরবর্তীতে দেখি এটি কালের কণ্ঠের একটি সংবাদ, প্রথম আলোর সংবাদে আমরা দেখি যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য আমদানি বাড়ছে। কেন বাড়ছে সেটি আমরা জানি সবাই, আসলে তাদের সাথে ট্রেড নেগোসিয়েশনের অংশ হিসেবে এটি করা হচ্ছে। পরবর্তী সংবাদটি আমরা যদি দেখি সমকালের, যেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের রপ্তানিতে পিছিয়েছে চীন, এগোচ্ছে বাংলাদেশ। এটি একটি পজিটিভ সংবাদ, তবে ব্যবসায়ীরা বা রপ্তানিকারকদের সাথে কথা বললে তারা বলছে অন্য কথা। এই মুহূর্তে আসলে বায়াররা তারা চাচ্ছে যে বাড়তি যে শুল্ক, সেই শুল্কটি কিছুটা আমাদের উপর, অর্থাৎ আমাদের উৎপাদনকারীদের উপর চাপানোর চেষ্টা করছে, এবং অনেকেই কিন্তু সেটি মেনেও নিচ্ছেন। পরবর্তীটা যদি দেখি, এটি একটি ভয়াবহ সংবাদ। আমি একটু আগের কার্ডটা যদি দেখতে চাই, ঋণ আদায়ে লাগবে, এটি পুরোটা যে আমি পড়তে চাই, প্রথম দিকে আসলে যেটি আছে সেটি হচ্ছে 6 ব্যাংকের শীর্ষ 20 খেলাপি ঋণ আদায় লাগবে 333 বছর। মানে কতটা ভয়াবহ একটি বিষয়, যে অর্থাৎ যে প্রক্রিয়া আসলে ঋণ আদায় করার চেষ্টা করা হচ্ছে, তাতে আসলে 350 বছর লেগে যেতে পারে, যেটি আসলে কতটা বাস্তবসম্মত আমরা জানি না। পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তী সংবাদটা আমরা দেখতে চাই,
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা বলেছে যে চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ আদায়টি, যদিও গতকালকে সংবাদ 14 অক্টোবর মধ্যরাত থেকে বাড়তি ট্যারিফ শুরু হচ্ছে। এটি আসলে চট্টগ্রাম বন্দরের এই মুহূর্তে এই বাড়তি ট্যারিফটা আদায় করা কতটা যৌক্তিক সেটি নিয়েও কিন্তু নানান প্রশ্ন আছে। আমি একটু শুনতে চাইবো আপনার কাছ থেকে সেই বিষয়ে, পরের সংবাদটা দেখতে চাই, যেটি আসলে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাকে। এটি একটি বিশেষ সংবাদ করেছে বাংলা ট্রিবিউন। তারা বলছে সংকটে ঘুরপাক খাচ্ছে বেসরকারি খাত। তারা অনেকগুলো বিষয়ে সেখানে নিয়ে এসেছে। আসলে সবচেয়ে বড় সংকটের বেসরকারি খাতের উদ্যোক্তাদের সাথে কথা বলে তারা যেটি বলছে যে বড় সংকট এই মুহূর্তে ব্যাংকিং খাত, যেটি আপনি বলছেন। এর বাইরে ঋণ পাওয়া কঠিন হয়ে গেছে, আমদানি রপ্তানি আটকে যাচ্ছে, কাস্টমসের হয়রানি, গ্যাস বিদ্যুৎ, এগুলো আছে। আপনার কাছ থেকে এই বিষয়টা আসলে জানতে চাচ্ছিলাম, এই মুহূর্তে বেসরকারি খাত আসলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি আপনারা ফেস করছেন ব্যবসা করার ক্ষেত্রে? আমি একটু সিরিয়ালি আপনি নিউজ যেগুলো বললেন আমাকে, এগুলো থেকে অফকোর্স সবগুলোতে এক একটা মিক্সড রিয়াকশন আছে। এই যে আপনার দেউলিয়াত্ব ঠেকাতে 2000 কোটি টাকা, এইটা কিন্তু একটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে উইলফুল ডিফল্টটা, আরেকটা হলো আপনার অর্থনৈতিক অবস্থার কারণে যারা ডিফল্ট করছে। এইটাকে ফার্স্টে আপনাকে রাইটফুলি সেগ্রিগেট করতে, আলাদা করে ফেলতে হবে। আপনি সবাইকে এক চোখে দেখলে কিন্তু হবে না। এখন অনেক প্রকৃত ব্যবসায়ী ডিফল্টে চলে যাচ্ছে, অর্থনীতির অবস্থা ওইরকম ভালো না, বা মার্কেটে কনফিডেন্স পাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে ভালো, আপনাকে তো সেক্টর স্পেসিফিকও চিন্তা করতে হবে। এই যে আজকে আমাদের যে ট্যারিফ সংক্রান্ত যে ঝামেলাগুলো যাচ্ছিল মাস দুয়েক আগে, সেখানে এখন দেখেন আপনি এটার কাউন্টার এফেক্ট হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্যের আমদানি বাড়ছে। এটা কিন্তু আমরা ট্রেড গ্যাপটা কমানোর জন্য করছি। এটা প্রশংসনীয় উদ্যোগ, এবং এটা আগে আমরা বহুবার বলেছিলাম যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করছি এই কাজগুলো, যে আমরা কৃষিপণ্য বিভিন্ন জায়গা থেকে কিনছি, কিন্তু আমি যদি সামান্য অল্প দামে বেশি হলেও আমি যুক্তরাষ্ট্র থেকে কিনে আমার এই ট্রেড গ্যাপটা, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র সরকার এখন বহির্বিশ্বের সাথে কীভাবে তাদের আচরণ, তাদের ডিপ্লোমেসি, এগুলা সব তারা কিভাবে কূটনীতি সম্পর্ক কার সাথে কিভাবে তাদের স্বার্থের জায়গাটা আসলে হার্ডলাইন মেথডে যাচ্ছে। তো সেখানে আমাদেরকে এই উদ্যোগটা নিয়েছে, প্রশংসনীয় অবশ্যই। আরেকটু আগে নিলে, আমি আরেকটু আগে মানে অন্তর্বর্তী সরকারের কথা বলছি না, এটা বাংলাদেশ রাষ্ট্রের আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল। আমাদের সমস্যা হয়েছে, আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা এক করা শুরু করি। তো আমাকে দেয়াল পর্যন্ত পৌঁছতে হবে কেন? এই গেল একটা। দেউলিয়ত্বের ক্ষেত্রে আপনার ছোট উদ্যোক্তারা বিশেষ করে যারা এখন পেমেন্ট দিতে পারছে না, কিছুদিন আগে আপনার বড় বড় কর্পোরেশনদের জন্য একটা সুযোগ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনাকে বিভিন্ন সময় রিশেডিউল, টাইমিং এগুলো করে দেওয়া হচ্ছে। এবং এগুলো আমরা আইডেন্টিফাই করছি কিভাবে, যে যারা ধরেন প্রকৃত ব্যবসায়ী, যারা ইকোনমিক ক্রাইসিসের কারণে, কিন্তু এর মধ্যে কিন্তু অনেকেই দেখবেন আপনি সেই সুযোগটা পাচ্ছে না। আমি যদি আর্থিক খাতের এক্সাম্পল দিয়েই বলি, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ব্যাংকে ক্যাপিটাল ব্যাকিং দেওয়া হচ্ছে, কিন্তু কোনো লিজিং কোম্পানিকে কি দেওয়া হচ্ছে এখন পর্যন্ত? না। তারা তো আর্থিক খাত, তারাও তো ও ধরনের প্রতিষ্ঠান, তাদের মধ্যেও তো অনেকগুলো টাকা নিয়ে গায়েব হয়ে গেছে, বাট তাদের মধ্যে আবার কয়েকজন আছে ভালো ভালো প্রতিষ্ঠান। তারা এখন যেটা হয়েছে, এখন কাস্টমার কনফিডেন্স যেহেতু আর্থিক খাতের প্রতি সর্বনিম্ন, মানুষ এখন দেখবেন যে আপনি বন্ডে ইনভেস্টমেন্ট অনেক বেড়ে গেছে। কেন? মানুষ রাষ্ট্রীয় ব্যাংকে বা ট্রেজারি বিলে টাকা রাখতে চায়, তারা এখন ব্যাংক বা লিজিং কোম্পানির উপরে নির্ভরতা পাচ্ছে না। তো তাদেরকে তো আপনাকে প্রোটেক্ট করতে হবে, যেগুলো ভালো প্রতিষ্ঠান। তো সেখানে আপনাকে ওই বৈষম্যটা যেন না হয় যে আপনি খালি ব্যাংকদের পিছনে টাকাই ঢালবেন। এই যে আজকে ইসলামিক ব্যাংকগুলোর একটা ইউনাইটেড ইসলামী ব্যাংক বলে বা তৈরি হচ্ছে, যে 5টা ব্যাংকের মার্জার, আপনি সেখানে তাদেরকে প্রায় 20,000 কোটি টাকার মতো দিয়ে সেটাকে আপনি আবার রিহ্যাবিলিটেট করবেন। এটা কিন্তু আলটিমেটলি ট্যাক্স পেয়ারের উপরে বোঝা হবে। আবার এদিকে সাইমালটেনিয়াসলি আপনার কিন্তু কালেকশন কম, আপনি আবার এইদিকে বোঝা বাড়াচ্ছেন। এটা উচিত ছিল, আমি মনে করি যে এটা যদি স্টেট ব্যাংকদের সাথে একটা কোনোভাবে মেকানিজম করা যেত। আমি বলছি না স্টেট ব্যাংকের সাথে মার্জার, এভাবে তো হয় না, বা স্টেট ব্যাংক টেক ওভার করলে সেটা স্টেট ব্যাংকের উপরে একটা এফেক্ট পড়বে, সেটা ট্যাক্স পেয়ার্স মানি। বাট কোনো একটা মেকানিজম বের করে, বিকজ 5টা যেহেতু একদম মানে সিক ব্যাংক, এদেরকে উত্তরোত্তরের জন্য, যার কারণে আপনার আরেকটা রিপোর্টের সাথে এটার সাথে চলে আসে 333 বছর লাগবে ঋণ আদায় করতে। আমি এই তথ্যের সাথে ডিফার করি। 333 বছরেও কিছু কিছু ঋণ আপনি ফেরত পাবেন কিনা এটা সন্দেহ আছে, বিকজ না আছে কোনো কাগজ কলম, না আছে কোনো জামানত। তা আপনি সেখানে কি করে হিসাব করলেন? এবং আমাদের এই যে প্রক্রিয়াটা,
আমরা দেখেছি একটা সময় যে 3 মাস পুরনো একটা কোম্পানি ইসলামী ব্যাংকের থেকে 23 বছরের একটি উদ্যোক্তা 320 কোটি বা 330 কোটি টাকা লোন পেয়ে গেছে। এগুলো তো আসলে তার লোন না, এগুলা একটা ওই যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বলি, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা টাকাগুলো সরানোর উপায় বের করেছে। তো এইগুলা প্রক্রিয়া তো আর্থিক খাতের সুশাসনের অভাবের কারণে। আরেকটা যেটা আমি ঘুরে ফিরে একই কথাই বলবো যে আপনার যেহেতু সেখানে কোনো জবাবদিহিতা নেই, আমার যদি জবাবদিহিতা না থাকে তাহলে আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি কার কাছে জবাবদিহি হব। তো একইভাবে এই সুশাসনটা বজায় রাখার জন্য আপনি আইন আমরা করি, কিন্তু সেখানে ইমপ্লিমেন্টেশনের সময় যে আমরা হেরে যাই। এই যে আজকে আপনি ধরেন যে এতগুলো আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু ব্যবসায়ীকে জেলে নিয়ে যাওয়া হয়েছে 5 আগস্টের পরে। তাদের বিরুদ্ধে কি এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক মামলা হয়েছে? মামলা বলতে মার্ডার কেসকে আমি তো তারা আসলে যে কারণে আসলে তারা অপরাধী, বিশেষ করে আর্থিক খাতে যেসব দুর্নীতি অনিয়ম করেছে সেই বিষয়ে কিন্তু কোনো মামলা হয়নি। সেই জায়গাগুলোতে আসলে বিচারের মুখোমুখি তাদেরকে করা হচ্ছে না এখন পর্যন্ত। তো আমাদের কথা হচ্ছে যে একটা মানুষকে, হ্যাঁ সবকিছু তো আইনের তো একটা নিয়ম কানুন আছে। আপনি একটা মানুষকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন, সে অপরাধ করেছে আমি জানি, এটা আমরা সবাই জানি যে একটা ব্যক্তি অপরাধ করেছে, কিন্তু তাকে তো কাঠগড়া যখন দাঁড়া করাবো প্রমাণ সহ, যার কারণে দেখা যায় বহির্বিশ্বে যে একটা ক্রিমিনাল এভিডেন্সের অভাবের কারণে সে হি ওয়াকস ফ্রি। হ্যাঁ, তো আইনের তো একটা নিয়ম আছে, তো আপনি তো আইনের বাইরে যেতে পারেন না। আপনি সেই জায়গায় আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি একটা মানুষকে যখন ধরবেন তার সম্বন্ধে যথেষ্ট এভিডেন্স থাকা উচিত। এই যে দুদক এখন কিছু কিছু মামলা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বাট নট এনাফ। যতগুলো ব্যবসায়ীকে ধরা হয়েছে, এর পাশাপাশি আরেকটা জিনিস, যদিও এটা এই ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রযোজ্য না, সন্দেহের ভিত্তিতে আমরা দেখছি যে এনবিআর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এইটা কিন্তু কোনো দেশে আমরা এটা দেখি। ডক্টর ফরহাদউদ্দিন কিন্তু সেদিন বললেন এনবিআর এর অ্যাকাউন্ট আমরা বুঝতে পারি এনবিআর কেন করছে, কিন্তু দেখা যায় কি আপনি সন্দেহের ভিত্তিতে একজনকে করলেন এবং তার অ্যাকাউন্টিং পুরো বন্ধ করে রাখলেন। দেখা গেল সে লোকটার কোনো অপরাধ নেই, কিন্তু আপনি তো কোম্পানিটা 12টা বাজিয়ে দিলেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনি একটা জিনিস করবেন এই ধরনের, যে আপনি ধরেন একটা ট্রাভেল ব্যান দিবেন বা একটা অ্যাকাউন্ট ফ্রিজ করবেন, সেটা তো অনির্দিষ্ট কালের জন্য হতে পারে না। এইটা তো কোনো আইনে অ্যালাউ করে না আমাদেরকে। এখানে এনবিআর, আমি জানি যে তারা চেষ্টা করছে করাপশনকে দূর করার জন্য, বাট তার মানে এই না যে আপনি অনির্দিষ্টকালের জন্য মানুষের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখবেন, এবং এটা কিন্তু কোনো আইনে অ্যালাউড না। আপনি সেটা করতে পারেন না। হ্যাঁ, আপনি যদি তাকে প্রমাণ করতে পারেন, সেখানে তো আপনি সর্বোচ্চ শাস্তি তাকে দিতে পারেন। ফ্রিজ করে রেখে দেবেন কেন আপনি? সেখানে আমি দৈনন্দিন পরিচালনা করছি না, আজকে যদি আমার একটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, আমার তো কোম্পানিটা ধসে পড়বে, কারণ আমি ট্রানজ্যাকশন কীভাবে করব। এবং এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্টও হয়, যে আমাদের ক্লায়েন্ট যারা, তারা জানবে যে আমাদের এই বায়ার বা এই সাপ্লায়ার, তার তো অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কিন্তু পরে যে প্রমাণটা হলো যে না ঠিক আছে, তাকে আমরা আনফ্রিজ করে দিলাম, তার এখানে কোনো তথ্য পাওয়া যায় না, কিন্তু আমার 12টা তো বেজেই গেল। এই জিনিসটাকে সরকারকে একটা সঠিকভাবে একটা আইডিয়া বের করে আনতে হবে, যে এই ফ্রিজিং এবং আনফ্রিজিং এটা আপনি করেন, যেটা আপনি প্রমাণচিত্রে পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। পলিটিক্যাল পাওয়ার্স যারা ছিল বা যাদেরকে আপনার মানে সবাই জানে, কিন্তু জানলেও দ্য এন্ড অফ দ্য ডে যেটা বললাম, যে মোস্ট অফ দ্য টাইমস বহির্বিশ্বে ক্রিমিনালস ওয়াক ফ্রি বিকজ অফ ল্যাক অফ এভিডেন্স। তা আমাদেরকে এভিডেন্স গ্যাদারিংয়ের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। অবশ্যই আরেকটা বিষয় একটু আনতে চাই, সেটা হচ্ছে আমি আপনাকে আরেকবার একটু স্টপ করে আরেকটা জিনিস বলছে, যে আপনার আরেকটা হেডলাইন ছিল এখানে আছে, যে বন্দরের ব্যাপারটা। বন্দর, হ্যাঁ, এই যে খরচটা বাড়ালো, এই খরচটা কে দিবে? এখন যারা এক্সপোর্ট করছে তারা দিবে, যারা ইম্পোর্ট করছে তারা দিবে। তো এই সিদ্ধান্তটা নিয়েছে সরকার। সরকারের নিশ্চয়ই কোনো যৌক্তিকতা আছে, কি আছে সেটা আমি জানি না, বা সরকার কি সেখানে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে? এবং সরকার যে সবসময় যেটা একটা প্র্যাকটিস, মানে বাংলাদেশে না সারা দুনিয়ায়, ইনক্লুসিভ স্টেক হোল্ডার কনসালটেশন, সেটা কি সরকার করেছে? আর যদি করে থাকে, সেই রিপোর্টটা আমরা একটু জানতে চাই। না, এটা করা হয়নি কেন আমি আপনাকে বলি, কারণ এটি যখন করা হচ্ছিল, ঘোষণা এসছে, তখন কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে, শিপিং এজেন্টদের পক্ষ থেকে কিন্তু এটিকে বিরোধিতা করা হয়েছিল, এবং তারা সরকারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাদের আসলে সেই দাবি পরবর্তীতে আসলে করা হয়। বিভিন্ন সময় সরকারকে অনেক কিছুর খরচ বেড়ে যায়, কস্ট বেড়ে যায়, সেটা আমরা বুঝতে পারি, বাড়াতে হয়। আপনি পাওয়ার সেক্টরের সাবসিডি যেটা কমিয়ে আনা উচিত ছিল, আমি মনে করি 90-এর দশক থেকে 1% করে যদি সরকার কমাতে থাকতো প্রতি বছর, আপনারা কেউ নিউজ করতেন না।
এক্স্যাক্টলি, সেটা তখন কিন্তু আসলে 30 বছর পরে যখন এসে 30% বড় সাবসিডি ইফেক্টটা কমিয়ে দেয়, পড়তো না, রাইট। এইটা তো হাস্যকর। এবং এটা কিন্তু আমি কোনো দলকে ইঙ্গিত করে বলছি না, প্রতিটা সরকার। আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা যখন ক্ষমতায় যাই আমাদের ভিশনটা কিন্তু শুধুমাত্র 5 বছর পর্যন্ত, আর এরপরে তো আমি ক্ষমতা নাও থাকতে পারে, সেটা আমার দেখার বিষয় না। আমরা সবাই আমাদের ক্ষমতার দিকে চিন্তা করি, আমরা রাষ্ট্রের দিকে কিন্তু চিন্তা করছি না। সেটা যদি করতাম, আজকে 30 বছরে যদি 30% সাবসিডি কমিয়ে ফেলতাম, আমরা ব্যবসায়ীরা এটা হজম করে নিতাম। আপনি হঠাৎ করে 20% কমিয়ে দিলেন, 25% বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন, গ্যাসের দাম বাড়িয়ে দিলেন ওভারনাইট। আজকে 37% আপনি চিটং পোর্টের দাম বাড়িয়ে দিলেন। আপনি যখন দেখতে পাচ্ছেন ফোরকাস্ট করে যে আপনার কস্ট বাড়ছে, আপনার এগুলো চার্জ বাড়া উচিত, করেন, আপনি প্রতি বছর করেন, 2% করে করেন, কেউ কিচ্ছু বলবে না। হঠাৎ করে একটা সরকার এসে যখন ধাক্কাটা দেয়, সরকার তো ধাক্কা খায় না, সরকারের তো চাঁদা আসবে, অসুবিধা কি? ধাক্কাটা তো ব্যবসায়ীরা খায়। এর পাশাপাশি ট্রানজাকশন কি আনঅফিশিয়ালি কম হয়? তো সেখানে আমাদের কি মানে ঘুষের লেনদেন করছে না ব্যবসায়ীরা? যারা এক্সপোর্ট করে তারা মাল খালাস করতে কত টাকা খরচ করে? আমি আনঅফিশিয়ালি কথা বলছি, এটা তো ইট ইজ পাবলিক নিউজ, এটা কোনো সিক্রেট না, সবাই জানে। একটা রেট আছে নির্ধারিত, সেখানে সরকার কি করেছে সেটা বন্ধ করেন। আপনি যদি সেটা বন্ধ করতে পারেন, এই 37% আপনি খরচ বাড়ালে ব্যবসায়ীরা কমপ্লেন করতো না। আসবো আমরা আবার আলোচনায়, বিরতির সময় হয়েছে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে আরো একটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা করছি অর্থনীতির নানা বিষয় নিয়ে, বিশেষ করে ব্যাংকিং খাতের যে সংকট, প্রবৃদ্ধির যে চ্যালেঞ্জ, সে বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডিসিসিআই সাবেক সভাপতি রেজওয়ান রহমান। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আলোচনায় ফিরবো, তবে আমাদের কাছে আরেকটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখতে চাই। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটি মিলিয়ে 4 দিন বন্ধ ব্যাংক সেবা। তবে ব্যাংকিং অ্যাপস বা ডিজিটাল মাধ্যমে যে কোনো সময় লেনদেন করতে পারছেন গ্রাহকরা। তবে এটিএম বুথে টাকার স্বল্পতা, যান্ত্রিক ত্রুটি থাকায় ভোগান্তিতে পড়ছেন কিছু গ্রাহক। ব্যাংকগুলোকে গ্রাহক সেবা তাদেরই নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে প্রায় 80 লাখ গ্রাহক নিয়মিত ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে লেনদেন করেন। অনলাইন এবং মোবাইল পেমেন্টের ব্যবহার বাড়ছে, ফলে এটিএম থেকে টাকা তোলার প্রয়োজনীয়তা কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল জুন থেকে জুলাইয়ে অনলাইনে লেনদেন বেড়েছে 8,535 কোটি টাকা। তারপরও জরুরি ভিত্তিতে যারা বুথে টাকা তুলতে যান তাদের অনেককে পড়তে হচ্ছে ভোগান্তিতে। কারণ বাজার মোড় থেকে পান্থপথ এলাকার 4টি ব্যাংকের বুথ যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে বন্ধ রাখায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না অনেক গ্রাহক। কোনোটি বন্ধ মাস কয়েক ধরে, কোনোটি বন্ধ পুজোর ছুটি পর্যন্ত। এতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। ব্যাংকের স্যারে আজকে নোটিশ দেওয়া গেছে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। ভোগান্তি তো অবশ্যই। আর আমি তো অ্যাকাউন্ট হোল্ডার, আমি যে কোনো জায়গায় সেবাটা কামনাই করি আসলে, কিন্তু এখন তো পাইলাম না। এখন আমাকে একটু কোথাও কালেক্ট করতে হবে, দূরে কোথাও যেতে হবে। প্রায় 2 মাসের মতো ধরে বন্ধ। গ্রাহকরা এসে অনেকবার ফিরে গেছে আমার এই জায়গায় যে এটা কিসের জন্য বন্ধ রয়েছে। আমারে বলে দিছে যে এটা নষ্ট, এই কারণেই টাকা উত্তোলন করা যায় না। তবে পুজোর ছুটি সামনে রেখে সব ব্যাংকে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বলেন, বুথে গ্রাহক টাকা না পেলে সংশ্লিষ্ট ব্যাংকের আস্থার উপরই প্রভাব পড়বে। বুথ বন্ধ করার নির্দেশনা কি কোনো দিব? বরঞ্চ বলাই হয়েছে যে বুথে যাতে পর্যাপ্ত অর্থ রাখা। ব্যাংক তো তার নিজের স্বার্থেই গ্রাহকের সেবা দানের জন্য সচেষ্ট থাকবে। সেন্টারের কোনো সমস্যা কিনা, অথবা বুথ মেশিনগুলোর মানে ইন সার্ভিসিং এ আছে, হয়তো কোনো সমস্যা দেখা দিয়েছে, এরকম হতে পারে। কিন্তু স্পেসিফিক ভাবে কোন অঞ্চলের বুথ বন্ধ, মানে এটিএম বুথ বন্ধ থাকবে, এরকম হওয়ার কথা না। অনলাইন ব্যাংকিং সেবা অন্যান্য ব্যাংক থেকে পাওয়া গেলেও সোশ্যাল ইসলামী ব্যাংকের এই সেবা সাময়িক বন্ধ রয়েছে। পরিষেবা উন্নয়নের কাজ শেষ হলে আগামী 5 অক্টোবর থেকে তা আবারও চালু করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। এই আলোচনাটা একটু ছোট করে করতে চাই। সেটি হচ্ছে যে আমাদের ব্যাংকিং বর্তমানে যে সেবা, গ্রাহকরা আসলে যে ধরনের সেবা পাওয়ার কথা, প্রথম কথা হচ্ছে যে কিছু কিছু ব্যাংকের তো তারল্য সংকট, তারা আসলে নিজেদের টাকা নিজেরা তুলতে পারছে না। বিশেষ করে 5 ব্যাংক যেগুলো মার্জার করার ব্যাপার আছে, সেখানে চরম ভোগান্তিতে পড়ছে। আসলে তারা জানে না তাদের টাকা আসলে মানুষ
তারা পাবেন কিনা। আবার দেখা যায় যে আমরা ডিজিটাল হয়েছি, অনলাইন, আমাদের প্রচুর বুথ হয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় বুথে গেলে আমরা টাকা তুলতে পারছি না। বিশেষ করে এই সময়টাতে, বন্ধের সময়টা, তো ব্যাংক যেহেতু বন্ধ, সেখানে আমরা দেখলাম যে প্রতিবেদনে এই জায়গাগুলোতে আসলে ব্যাংকগুলোর যে সেবার জায়গাগুলো নিশ্চিত করার ক্ষেত্রে কি আপনার কাছে কোনো ধরনের ঘাটতি আছে বলে মনে হয়? এই প্রশ্নটা তো আমি জবাব দিতে পারবো না, বাট আমি যদি আপনাকে বলি, আপনি ব্যাংক যখন ইনভেস্টমেন্ট করে, ইন্টারনাল ইনভেস্টমেন্টস করে, মানে ওদের সার্ভিসটাকে আরও বেটার করার জন্য, আপনার যে প্রতিবেদনে যেটা দেখলাম, যে আপনি যদি হিসাব করে দেখেন গত 10 বছর 15 বছরে ব্যাংক অমুক দিবস তমুক দিবস, এই প্রোগ্রাম ওই প্রোগ্রামে কত টাকা খরচ করেছে, একটা ব্যাংকের কথা বলছে, বা ধরেন আপনার যে কি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, তাদের নেতৃত্বে টোটাল ব্যাংকিং সেক্টরে কত টাকা খরচ হয়েছে খালি দিবস পালনের জন্য। তো এইটা তো আসলে যেটা বললাম আপনাকে, যে পলিসি আছে, আইন আছে, এটা তো লিডারশিপের ব্যর্থতা। এই সমস্যাগুলো কিন্তু আমি সমস্যা মনে করি না, ইফ ইউ পুট দ্য রাইট পারসন। মানে আমাদের 1 বছর আগে 2 বছর আগে একটা ভয় ছিল না যে আমাদের রিজার্ভ খালি হয়ে যাবে, মানে এমন অবস্থা। এখন কি আপনার সেই ভয়টা লাগে? তো তার মানে কি, মানে 1-1.5 বছর আগেও তো অবস্থা আরো খারাপ ছিল। দ্য পারসন মেক্স দ্য ডিফারেন্স। আপনার তো ইচ্ছা থাকতে হবে, আপনি যে এই কনসেপ্ট চেঞ্জ করবেন, সার্ভিস চেঞ্জ করবেন, আপনার মেকানিজম চেঞ্জ করবেন। এই যে এখন আপনার নিউ ব্যাংকিং চালু হচ্ছে, যে মানে একদম আনম্যানড সার্ভিস, মানে কমপ্লিটলি ইলেকট্রনিক। তো এগুলো তো সারা বিশ্বে নর্মাল। আমরা এখন বিকাশ আমাদের এখানে যেরকম পপুলার হয়েছে, আমরা বিভিন্ন ধরনের গুগল ওয়ালেট বা অ্যাপেল ওয়ালেট, এগুলো মানে এই যে ইলেকট্রনিক ট্রানজাকশন, আপনি যত ক্যাশ ট্রানজাকশন কমাবেন তত দ্য কান্ট্রি গোজ অন দ্য রেকর্ড। এই যে আপনি লেনদেনের কথা বললেন, আমি তো মনে করি এই যে তথ্যটা, এই তথ্যের মধ্যে 20 থেকে 30% ঘাটতি থাকতেই পারে, বিকজ অনেক জায়গায় ক্যাশ ট্রানজাকশন হয়, অনেক জায়গায় হয় যেটা আমাদের ইজ নট প্রপারলি রেকর্ডেড। আপনি দোকানে যখন যান, একটা দোকান কিভাবে রেকর্ড করছে সেটা আপনি জানবেন না কোনোদিন। আপনি ধরে নিচ্ছেন সে আপনাকে যেটা দিচ্ছে সেটাই সঠিক তথ্য। সে তো ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য হয়তো অনেক কিছু ডিক্লেয়ার করছে না, অনেক সময় অনেক জায়গায় সারচার্জ বসায় দেওয়া, অনেক ধরনের প্রক্রিয়া আছে। এইটা তো আপনাকে এগেন ওই যে মানে সরকারের বলেন, বেসরকারি খাতে বলেন, এই যে অটোমেশন যে জিনিসটা, এটা কিন্তু আমাদের অনেক সমস্যাকে দূর করে দেয়। কিন্তু আরেকটা সমস্যা হলো এটা আবার দুর্নীতিকে দূর করে দেয়, সেটা কিন্তু আবার অনেকে পছন্দ, সেটার সাথে রাজি না। এটা তো ব্যক্তি চেঞ্জ করতে পারবে, এটা আপনি যতই আমাকে পলিসির কথা বলেন করতে, এটা যে ব্যক্তি চেয়ারে বসবে তার ইচ্ছা, তার ইন্টেগ্রিটি, তার ডিসক্রিপশন বা তার যে মানে সে যে আমি এটা করেই ছাড়বো, এইটা তো আপনার একটা প্রাইম মিনিস্টার হোক বা একটা ব্রাঞ্চ ম্যানেজার অফ আ ব্যাংক হোক, এটা যেই হোক, এটা তার ইচ্ছাই হবে। তো এই জিনিসটা আপনি যতই বলেন যে কিভাবে করা সম্ভব, আমাদের বর্তমান যে অবস্থা আছে এটাতেই সম্ভব। এটা পার্সোনাল ইন্টিগ্রিটির ব্যাপার। জি, লিডারশিপের ব্যাপার। আমরা একটু আসতে চাই যে বিনিয়োগের জায়গাটাতে এই মুহূর্তে আসলে কর্মসংস্থান একটি বড় ধরনের মাথা ব্যথার কারণ। আমরা দেখেছি যে সানেমের প্রতিবেদনে দেখেছি বাংলাদেশে কি পরিমাণ বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য সংখ্যা বাড়ছে। পিপিআরসি রিপোর্টে দেখেছি বেকারত্ব কিভাবে বাড়ছে। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আসলে এটির বড় কারণ তো বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগ। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হয়, বিশেষ করে বিডার ডাইনামিক চেয়ারম্যান তিনি বারবারই বলে থাকেন যে আমাদের, এবং তিনি তার নানান ধরনের কার্যক্রম আমরা দেখি, বিনিয়োগ বাড়ার কথা বলেন, দাবি করেন। আসলে সেই বিনিয়োগ আসলে কোথায় হচ্ছে? আমরা কি আসলে তার প্রকৃত আউটপুট খুব একটা কি দেখা যাচ্ছে? আপনি যদি আমাকে এখন মানে জানি না কিভাবে কম্পেয়ার করতে বলছেন, আপনি যদি আমাকে 9 মাস আগের কথা বলেন, 9 মাস আগে আমাদের সিচুয়েশনটা ওয়াজ ভেরি টেন্স। ল অ্যান্ড অর্ডার ওয়াজ কমপ্লিটলি গন, মানে এটা ছিলই না, অস্তিত্ব ছিল না। সে তুলনায় যদি আপনি আমাকে এখন বলেন, হ্যাঁ বেটার, বাট সেই বেটার মানে যে আমি এটা আশা করছি না যে এই অন্তর্বর্তী সরকার এসে বিনিয়োগ পুরা ঘুরিয়ে দিতে পারবে, এটা সম্ভব না। বিকজ আপনাকে দেখতে হবে, আপনি যদি, আমি লোকাল ইনভেস্টমেন্টে পরে আসছি, বিদেশি বিনিয়োগে তারা কিন্তু খুব রোবটের মধ্যে চিন্তা করে, তারা এত কিছু দেখে না, কে আসলো কে গেল, এই না কনস্টিটিউশনালি ইলেক্টেড গভর্নমেন্ট আছে কিনা, আচ্ছা এটাই তারা দেখে। এটা আমি কেন বলছি আপনাকে, আমি বলছি না যে না এটা এই সরকার ওই সরকার, এইটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমরা যখন, আমি আজকে সকালে এবং গতকালকেও বিদেশি বিনিয়োগ জয়েন্ট ভেঞ্চার কোম্পানিদের সাথে, মানে পসিবল জয়েন্ট ভেঞ্চারদের সাথে আলাপ করছিলাম।
এবং গত 2-3 মাস ধরে এদের সাথে বিভিন্ন আলোচনা করছে। সবাই কিন্তু মিটিং করে রেখে দিচ্ছে, আমার সাথে হোল্ড করে রাখছে, বলছে হ্যাঁ ঠিক আছে ওকে, তাহলে আমরা যখন নির্বাচিত সরকার আসবে তখন আমরা এটা চিন্তা ভাবনা করতে, মানে ওদের কিন্তু ওরা কনসিডারেশন যাচ্ছে না। বিকজ ওদেরকে আমি যখন বলি যে না আমাদের দেশে এখন আইন শৃঙ্খলা আছে, আমাদের অন্তর্বর্তী সরকার অনেক রিফর্মস করছে, বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য বিডাকে পুরো রিভ্যাম্প করা হয়েছে, এই করা, ঠিক আছে ভাই বুঝছি, নির্বাচিত সরকার আসুক। বিকজ তোমার নির্বাচিত সরকার এসে তারা কিন্তু আইনের কথা বলছে, তারা বলছে তোমার নির্বাচিত সরকার এসে যদি এই অ্যাক্টিভিটিসগুলোকে এন্ডোর্স না করে তখন কি হবে। সো উই ওয়ান্ট টু ওয়েট। এরকম বিভিন্ন দেশের সাথে, আমি ইউরোপের কথা বলছি, কথা বলছি, এটা খুবই স্বাভাবিক। যার কারণে আপনি বিদেশি বিনিয়োগ আসবে কি আসবে না এটা নিয়ে আমি সরাসরি অন্তর্বর্তী সরকারের কি এটা ব্যর্থতা নাকি সাকসেস এটা আমি কোনো সময় মেজার করতে পারবো না, বিকজ এটা সম্ভব না। কারণ বিদেশি বিনিয়োগকারীকে আপনি যতই মধু খাওয়ান ওনারা কিছু হয়তো আসতে পারে। এবং একটা যেটা হচ্ছে যে এখন যেটা বলা হচ্ছে যে অমুক বিদেশি বিনিয়োগকারীর ইনভেস্টমেন্ট বেড়েছে, এটা তো তার এক্সিস্টিং, এটা কিন্তু ফ্রেশ ইনফ্লাক্স অফ ক্যাপিটাল না বিদেশ থেকে। দেখা গেল আপনার, আমি যদি নাম ধরে না বলি, বা একটা কনজিউমার সার্ভিস কোম্পানি যারা পণ্য বিক্রি করে বাজারে, ইন্ট্রা কোম্পানি লোন দিল, সেটা তো আপনি বিদেশি বিনিয়োগ বেড়েছে বললে হবে না। আপনি রিটেন আর্নিংস থেকে ফার্দার ইনভেস্ট করলেন, গত বছর করেছিলেন $20 মিলিয়ন, এই বছর করেছেন $24 মিলিয়ন, আপনি বললেন যে বিদেশি বিনিয়োগ $4 মিলিয়ন, কথার কথা বেড়েছে। এটা তো রিটেন আর্নিং, এটা তো ফ্রেশ ইনভেস্টমেন্টস না। আপনি দেখবেন আলটিমেটলি আপনার জিডিপিতে এফডিআই টু জিডিপি রেশিও যেটা, সেটা কিন্তু সেমই থাকবে, উইচ ইজ স্টিল লেস দ্যান 1%। এগেন আমি বলছি না যে এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, তবে একটা রূপরেখা তৈরি করা, একটা বিনিয়োগ বান্ধব পরিবেশের রূপরেখা দিয়ে যাওয়াটা এই সরকারের দায়িত্ব, এবং আগামী যে সরকার আসবে সেটাকে ধরে রাখা। বিকজ যেটা হয় একটা অন্তর্বর্তী সরকার, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে তারা তো কোনো দলীয় সরকার না, তারা নির্দলীয়, তারা নিরপেক্ষ। তো তারা নিশ্চয়ই কোনো দলকে প্রাধান্য দিয়ে কোনো বিনিয়োগ নীতিমালা তারা তৈরি করবে না। তো তারা যেটা করে দিয়ে যাবে সেটা যদি একটা রাজনৈতিক সরকার এসে মানে ধরে রাখে, ইমপ্লিমেন্ট করে, তাহলে কিন্তু তখন আমাদের বিজনেস কনফিডেন্স অটোমেটিক্যালি বাড়বে। এবার আসেন আপনি স্থানীয় শিল্পায়নের কথা বলেন। স্থানীয় শিল্পায়নে চলমান ব্যবসায় বিনিয়োগ হচ্ছে এবং আপনি রেজাল্টস পাচ্ছেন, কিছু কিছু জায়গায় আমাদের বিনিয়োগ হচ্ছে যাদের চলমান ব্যবসায়। হ্যাঁ সেটাই বলছি, আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বাড়াচ্ছেন, আমি বলছি না যে আপনি একটা গার্মেন্টসের লাইন বাড়াচ্ছে, ওকে, সেটা তারা করছে না। চলমান ব্যবসায় কিছু কিছু জায়গায় হচ্ছে, কিন্তু নতুন বিনিয়োগ একেবারেই হচ্ছে না। যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট অনেক কমে গেছে। এখন ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট কিন্তু জিরো না, কিন্তু কমে গেছে অনেক, 5%। বাট আপনাকে মনে রাখতে হবে ক্যাপিটাল মেশিনারি 60% কিন্তু হুন্ডি। আচ্ছা, বাকিটা হলো না, এটা হচ্ছে সেটা তো সব সময় না, হুন্ডিটা তো সব সময় হয়। আমি বলছি যে ধরেন গত বছরের বা তার আগের বছরের সাথে যদি আমরা তুলনা করি, যেটা লিগ্যাল প্রসেসে আসছে সেটাও তো কমেছে, মানে ওভারঅল তো কমেছে। সো এই কারণে এটা দিস ইজ আ স্লো ডাউন, এটা আলটিমেটলি ইট উইল পিক আপ। এই যে আপনি যে ক্যাপিটাল মেশিনের কথাটা বললেন, মূলধনী যন্ত্রপাতির মাধ্যমে যেভাবে হুন্ডি হতো আগে, সেটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? মানে হুন্ডির স্বভাব চলে গেছে মানুষের? না, বাংলাদেশ ব্যাংক ইজ বিং ভেরি স্ট্রিক্ট। তারা এলসি গুলোকে মনিটর করছে, রাইট? তারা যাকে তাকে এলসি দিচ্ছে না। বিগ বায়ার্স যারা ধরেন বিগ মানে আপনার মাসে যারা গার্মেন্টস প্রডিউস করছে তাদেরকে হয়তো প্রাধান্য দিচ্ছে। আমাদের এপিআই ইম্পোর্ট করার জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে প্রাধান্য, আমি স্পেসিফিক্যালি বলছি না, মানে আমি জেনারেলাইজ করছি ব্যাপারটাকে। তো আপনি তাদেরকে প্রাধান্য দিচ্ছেন, অটোমেটিক্যালি আপনার জিনিসটা এই মানে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্টটা একটা ধাক্কা খাবে। আমি যদি আজকে যাই, আমি যে বলি যে আমি আজকে $10 মিলিয়ন ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করবো একটা নতুন ফ্যাক্টরির জন্য, আমার কিন্তু অনেক কাগজপত্র দিতে হবে, অনেকটা কষ্ট হবে এই পারমিশনটা পেতে। ওই জায়গাটায় এটা বন্ধ হয়ে গেছে। আপনার কমার্শিয়াল লন্ডারিং বন্ধ হয়ে গেছে, তার মানে এই না যে অর্থ পাচার বন্ধ হয়ে গেছে। অর্থ পাচার এখনো হয়। অর্থ পাচার আপনি টেকনিক্যালি বন্ধ করতে পারবেন না। অর্থ পাচার মানুষ করে একটা ভিন্ন কারণে, সেটা তো আমরা পরে আসবো। বাট আমি যেই জায়গাটায় বলবো আপনাকে যে ক্যাপিটাল মেশিনারির পাশাপাশি ইনভেস্টমেন্ট স্লো ডাউনের আরেকটা কারণ হচ্ছে মিডিয়া। কিভাবে? আমরা আপনাদের থেকে তথ্যগুলো পাই, আমরা নিজেরা ঘরে বসে অ্যানালাইজ করি। এই অন্তর্বর্তী সরকার আসতেছে, এই ডক্টর ইউনূস রিজাইন করে যাচ্ছেন,
এই আরেকটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে, এই সেনাপ্রধান অমুকের সাথে দেখা করলেন, এগুলো আমাদেরকে তো একটু, এগুলোর তো অনেক কিছু স্পেকুলেশন, কিছু নিজেরা মাথার মধ্যে কতগুলা কনস্পিরেসি থিওরি তৈরি করে বসে থাকে। তখন কিন্তু এই প্রাইভেট সেক্টর একটু বসে পড়ে যে ভাই ওয়েট করে দেখি, আই এম নট সেইং দ্য মিডিয়া ইজ টু ব্লেম, যেটা নিউজ আছে সেটাই মিডিয়া দিচ্ছে, বাট মিডিয়ার মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, বিকজ দ্যাট ইজ দ্য মোস্ট ভেরিফাইড ইনফরমেশন। ওই হোয়াটসঅ্যাপে কে কি বললো, ওই যে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড হলো, সেটাকে আমরা করি না, বা যখন একটা মিডিয়া আসে তখন কিন্তু ব্যাপারটাকে আমরা সিরিয়াসলি নিয়ে নিই। তো এই জন্য এই ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ক্ষেত্রে যেহেতু ইট ইজ, এগেন আমি বলছি, আমি মানে যদিও আমি চেষ্টা করি নির্বাচন থেকে দূরে থাকতে, বাট ঘুরে এটা চলে আসে, যেহেতু এটা একটা নির্বাচিত সরকার না, এখানে একটা ইনস্টেবিলিটির ভয় থেকে যায়। এই মুহূর্তে কিন্তু ইনস্টেবিলিটি নাই, কিন্তু যেই মুহূর্তে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, আপনার কিন্তু ইন পার্টি ইনস্টেবিলিটি শুরু হয়ে যাবে। আপনি দেখছেন না এখন একটা কনস্টিটিউয়েন্সিতে 2-3 মনোনয়ন প্রত্যাশী, এগুলো তো সব, এটা আমি এই সরকারের ক্ষেত্রে বলছি না, এটা তো আপনার 24-এ হয়েছে, এটা থাকবে, এটা তো আপনি ইয়ে করতে পারবেন না। আমরা আলোচনায় আবার আসতে পারবো, আমাদের কাছে আরো কিছু সময় আছে, বিরতির নিয়ে আসি। দর্শক, বিজনেস আওয়ারে আরো একটি বিরতির সময় হচ্ছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমাদের সাথে আছেন রিজওয়ানুর রহমান, ডিসিসিআই সাবেক সভাপতি। আমরা একটু পুঁজিবাজার নিয়ে আলোচনা করতে চাই, আমরা আলোচনার একেবারে শেষের দিকে, কারণ আপনি গত 2 দিন আগে একটি মন্তব্য করেছেন যে পুঁজিবাজারে আসলে শক্তিশালী কোম্পানি আসলে আসবে না, আপনি বলেছেন, এবং সেখানে অতীত এবং বর্তমানের যে কমিশন, সেই কমিশনের একটা বড় দায় আপনি দেখছেন। এটি আসলে কেন বলেছেন আপনি? বাংলাদেশে আপনার ধরুন আমরা যখন পুঁজি তুলি বিভিন্ন মার্কেটের থেকে, আমরা এটা আপনি ব্যাংকের থেকে বড় করছেন বা আপনি আইপিও করছেন, বিভিন্ন পদ্ধতি, তারপর সিড ফান্ডিং এখন যেটা চালু হয়েছে, স্টার্ট আপসগুলা সিড ফান্ডিং করে, ক্যাপিটাল রেজ করে। তো আমাদের মানে শেয়ার মার্কেট থেকে মনে হয় লেস দেন 10% না রকম, মানে আমার মনে হয় আমি এক্স্যাক্টলি শিওর না ফিগারটা, মানে একটা হাস্যকর ফিগার যে আমরা ক্যাপিটাল রেজ করি। শেয়ার মার্কেটের কাজটা কি? এটাই তো, শেয়ার ট্রেডিং ইজ নট লং টার্ম ফাইন্যান্স, সেকেন্ডারি, প্রাইমারিটা হচ্ছে টু রেজ ক্যাপিটাল ফর আ কোম্পানি। এইটা হলো আমাদের এখানে জিরো, প্র্যাকটিক্যালি জিরো। এগেন আমি যখনই কথাটা বলছি আমি একটু ক্ল্যারিফাই করে নিই, আমি এটা বর্তমান বিশেককে বলছি না, আমি বিশেক অ্যাজ আ হোল, যেদিন থেকে বিশেক সৃষ্টি হয়েছে বর্তমান বিশেককে এগেন আমি অন্তর্বর্তীকালীন, যেহেতু অন্তর্বর্তীকালীন তো অন্তর্বর্তীকালীনই থাকুক, সেটার আলোচনা সমালোচনা করে লাভ নেই। বিশেক অ্যাজ আ হোল এমন পলিসি করে যে কোনো ভালো কোম্পানি তালিকাভুক্ত হতে চায় না। এটা আমি আমি এখনের কথা বলছি না, আমি বরাবরের কথা বলে আসছি। আপনি যে মুহূর্তে তালিকাভুক্ত হবেন তার মানে হচ্ছে আপনি বিশেকের কারাগারে বন্দী। এ ধরনের আইন তারা করে রাখে। আপনার এত পার্সেন্টের বেশি শেয়ার হতে পারবে না, এতজনের বেশি আপনার মালিক ডাইরেক্টর থাকতে পারবে না, 3 বছরের পরে চলে যেতে হবে বা 6 বছরের পরে চলে যেতে হবে। এগুলো করলে শুনেন, একটা যত যাই বলেন আপনি, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বলেন, এই বলেন ওই বলেন, মালিক যে কাজ করবে তার নিজের প্রতিষ্ঠানের জন্য, এটা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিন্ন, এগেন আমি সেটাকে মিলিয়ে ফেলছি না, মালিক যেটা করবে সেটা আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে কোনো দিন করাতে পারবেন না। এগেন আমি ক্ল্যারিফাই করছি, আর্থিক প্রতিষ্ঠান না। তারপরও একটা জিনিসে আমি ডিফার করি, আর্থিক প্রতিষ্ঠানদের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় বলছে ব্যাংকের ক্ষেত্রে হবে 50%, এর ক্ষেত্রে হবে 6 জন না 7 জন, ইন্স্যুরেন্স অথরিটি বলেছে 6 জন না 7 জন ব্যাংকের পরিচালক হবে। আমি কিন্তু 100% ইন্ডিপেন্ডেন্ট করে দেন, এটা ভালো হবে। আপনি চেষ্টা করছেন দুর্নীতি রোধ করতে, আপনি ভুলে যেন না যে স্বতন্ত্র পরিচালক ইজ নট লায়াবল টু দ্য কোম্পানি। তখন যদি আমি দুর্নীতিবাজ হয়ে থাকি, আমি তো আজে বাজে লোক নিয়োগ করে আমি তো আরো দুর্নীতি করতে পারবো, বিকজ দে আর নট ইভেন লায়াবল টু দ্য কোম্পানি। আইন এমন আইন করেন না আইন ভাঙার জন্য, আইন করেন যাতে করে আপনার কোম্পানির ভালো হয় এবং আপনি এখানে সাকসিড করতে পারেন। এর পাশাপাশি আপনি যে ধরনের ট্যাক্স ডিফারেন্স আছে এনবিআর এর, লিস্টেড এন্ড নন লিস্টেড, দ্য গ্যাপ ইজ নট এনাফ, ইট ইজ টু পেইনফুল ফর মি। বিশেকের ভিতরে আপনার ধরেন অনেক ধরনের অডিটস হয়, এই হয় সেই হয়, সেখানেও কিন্তু দুর্নীতি হয়। দুর্নীতি সব, যে কোনো অথরিটিতেই দুর্নীতি হয়, সেটা কোনো মানে সন্দেহ নেই। তবে আমাদেরকে যে জিনিসটা করতে হবে যে আপনি
লিস্টিং পলিসিটাকে এমন করবেন যে ভালো ভালো কোম্পানি, বাংলাদেশে কি ভালো কোম্পানির অভাব আছে? বাংলাদেশে কি সরকারি প্রতিষ্ঠানের অভাব আছে যেগুলো ভালো ভালো লাভজনক প্রতিষ্ঠান? আমি আপনাকে 100টার নাম দিতে পারি। তারা কেন আসছে না? তারা আসছে না বিকজ পলিসিগুলো ফ্রেন্ডলি না এবং বিশেষ কিন্তু মনিটরিং ভিজিলেন্স করছে না। আমরা শেষ করব, ছোট্ট একটি প্রশ্ন আছে, অর্থাৎ আপনি যেটি বলছেন যে বিসেককে আসলে ফ্যাসিলিটেটেড হওয়া উচিত, নিয়ন্ত্রক না, যেটি আসলে আমাদের অনেক বেশি রেগুলেটর, মানে আমাদের সব কিছুতে অনেক বেশি রেগুলেশন আছে। যে প্রশ্নটা করতে চাই শেষ করার আগে, সেটি হচ্ছে যে নির্বাচিত সরকারের কথা আপনি বারবার বলেছেন, নির্বাচিত সরকারের কাছে আপনার প্রত্যাশা, বিশেষ করে ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীদের প্রত্যাশা কি থাকবে, ছোট করে বলতে চাই। যেই প্রশ্ন জবাবই দিতে চাই না, এবং জবাব বলতে বলতে আমার উত্তরটাও চলে আসছে। জবাবদিহিতা, এইটা যতদিন আপনি নিশ্চিত না করতে পারবেন, আপনিও প্রশ্ন করে যাবেন, আমিও উত্তর দিয়ে যাব, এখানে কোনো চেঞ্জ আসবে না। আপনাকে কিছু কিছু ক্ষেত্রে আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে যখন আসবেন, এই যে প্রাইভেট সেক্টরটা বলি, যারা আপনার অর্থনীতির চাকা ঘোরায়, তাদের জন্য আপনাকে কিছু করতে হবে। কি করতে হবে? আপনাকে অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করতে হবে। দুর্নীতি আপনি 100% দূর করতে পারবেন না, বাট আপনি যেটা করতে পারেন, কিছু কিছু জায়গায় আপনি অটোমেশন ইন্ট্রোডিউস করতে পারেন, তাহলে দুর্নীতি কিছু হলেও কমে আসবে। আমি এনবিআর চেয়ারম্যানকে সরাসরি বলেছি যে স্যার, আপনার অটোমেশনের সবচেয়ে বড় বাধা হচ্ছে এনবিআর নিজে। উনি রাজি হয়েছেন প্রকাশ্যে মিডিয়ার সামনে। জি, কারেক্ট। তো আজকে তো 1 বছর হয়ে গেল, আপনি এর মধ্যে একটু কিছু ধাক্কা দিতে পারতেন। এগেন ওনার পক্ষে সম্ভব ছিল না, ওনার নিজেরই পেন ডাউন নিয়ে ওনার 6 মাস পার হয়ে গেছে, বাট এটা সম্ভব। আগামীতে যে সরকার আসবে, নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে, তাদেরকে যেটা এনশিওর করতে হবে, এই যে আজকে আমরা অর্থ পাচার, করাপশনের কথা বলি, অর্থ পাচার মানুষ কেন করে? অর্থ পাচার মানুষ করে বিদেশে ভালো শিক্ষা পাওয়ার জন্য, ভালো জীবনযাপন করার জন্য এবং স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য। আপনি সেটাকে এনশিওর করতে পারলে দেশে অর্থ পাচার কিছুটা হলেও কমে আসবে। সেটি তো আপনি হয়তো ছোট পাচারকারীদের কথা বলছেন, কিন্তু তারা অনেক বিগ ভলিউমে পাচার করছে। তারা তো নিশ্চয়ই শিক্ষা, স্বাস্থ্য পাওয়ার জন্য করছে না। সেই জায়গাটা বন্ধ করতে পারলেও তো, মানে যেটা মানে বড় পাচারকারীদেরকে তো, তাহলে আজকে সেই অবস্থা হবে যেটা আমরা রাজনীতিবিদদেরকে দেখছি সাফার করছে, তারা সাফার করছে। সেটাই তো, মানে সেটি রাজনীতিবিদ, ব্যবসায়ী যারা বড় বড়, আমরা অনেককেই চিনি যারা আসলে পুরো বাংলাদেশের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়ে বিদেশে চলে গেছে। সেই জায়গাটাতে নিশ্চয়ই কাজ করা অবশ্যই। এবং আপনি আজকে ব্যবসায়ীদেরকে যেভাবে সুযোগ সুবিধা দিয়েছে, এই যে আমরা যে সবসময় বলি আরএমজিকে কে তৈরি করে দিয়েছে, এই সব নীতিমালা কে দিয়েছে? গোটা বাংলাদেশের সবগুলো সরকার দিয়েছে, কোনো সন্দেহ নাই। আপনি স্বাস্থ্য খাতে সেটা দেন, শিক্ষা খাতে সেটা দেন, দেশের মানুষ দেশে থাকতে চাইবে, বিদেশে পড়তে চাইবে না, বিদেশের চিকিৎসা নিতে চাইবে না। আপনি বিদেশ থেকে এক্সপার্টস বাংলাদেশে আনেন, বিদেশি ইউনিভার্সিটিরা বাংলাদেশে আসতে চায়, কিন্তু তারা ট্রাস্ট হিসাবে আসতে চায় না। জি, অবশ্যই আমরা সেই ফ্যাসিলিটি নিশ্চয়ই সরকার আগামী দিন আমরা আশা করতেই পারি। আশার ছাড়া তো আসলে মানুষ বাঁচতে পারে না। নিশ্চয়ই আপনাকে অনেক ধন্যবাদ জনাব রিজওয়ানুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিশেষ বিজনেস আওয়ারে আপনারা আমাদের সাথে ছিলেন। আগামী শনিবার আবারও আপনাদের সাথে দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন।